এবার কেন জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কি ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বানটি জানালেন, এর সাথে কি আপনারা একমত? একটি দেশে শান্তিরক্ষী মিশন কখন যায়? যখন সব ব্যবস্থা ফেল করে, সেই দেশের সংশ্লিষ্ট দেশের সেনাবাহিনী ফেল করে, তখন রাষ্ট্রপুঞ্জ থেকে তাদের মিশন যায় একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবার জন্য। বাংলাদেশ কি সেই পর্যায়ে চলে গেছে? আপনি কি মনে করেন? আমি তো মনে করি, আরো আগে মনে করেছি, যখন আমি এর আগের একটি বক্তব্যেও বলেছিলাম, যখন দ্বিতীয়বার, প্রথমবার 60 দিন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হলো, এবং দ্বিতীয়বার গত 17 নভেম্বর আবারও যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হলো, তখনই আমি বলেছিলাম আমার বক্তব্যে যে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তবুও জানমালের রক্ষা হচ্ছে না, তবুও জ্বালাও পোড়া বন্ধ হচ্ছে না। তাহলে কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসবে? এমন প্রশ্ন করেছিলাম। কারণ জাতিসংঘে শান্তিরক্ষী মিশন বছরের পর বছর কোথায় কাজ করে আপনারা জানেন। আপনারা দেখেন যে আফ্রিকার যে দুর্ভিক্ষ পীড়িত এবং রাজনৈতিক হানাহানিপূর্ণ যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিংবা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন কাজ করে। বাংলাদেশ কি তাহলে সেই পরিস্থিতিতে নেমে গেছে? আমার কাছেও মনে হচ্ছে যে বাংলাদেশ আজ সেই পরিস্থিতিতেই নেমে গেছে। কারণ বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই, বাংলাদেশে শৃঙ্খলা বলতে কিছু নেই, বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ধরনের মব জাস্টিস হচ্ছে, এটি আপনারা খেয়াল করছেন। এই যখন অবস্থা, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন্দ্রকে, বিশেষ করে ভারতের কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে জাতিপুঞ্জ থেকে মিশন পাঠানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এগুলো আজকের পত্রিকায় এসছে। আনন্দবাজার অনলাইন বলছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরো একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার দুপুরে, আজ দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বাংলাদেশের শান্তি সেনা পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সাথে কথা বলার আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী, যদি তার কোনো অসুবিধা থাকে তবে বিদেশ মন্ত্রী বিবৃতি দিন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি ঠিকই বলেছেন যে রাজ্যের এই বিষয়ে সিদ্ধান্ত নেবার এখতিয়ার নেই, কারণ পররাষ্ট্র বিষয়ক বিষয়টি থাকে কেন্দ্রের হাতে, কোনো প্রদেশের হাতে থাকে না। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না, আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এই প্রসঙ্গেই তার সংযোজন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে কেন্দ্র চুপ করে রয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, আমি গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে, অথচ তাদের দল বলছে সব আটকে দেবে, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই।
মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর যে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে যাবে তার সঙ্গে থাকবে তার শান্তি সেনা সংক্রান্ত প্রস্তাবও। এর আগে বৃহস্পতিবারও বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তিনি তার সঙ্গে আছেন। বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছিলেন তিনি। বাংলাদেশ পরিস্থিতিকে ভারতের কেন্দ্রীয় সরকার যেমন গুরুত্ব সহকারে দেখছে, ঠিক তেমনি আমাদের একদম পাশের সবচেয়ে নিকটবর্তী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এটিকে খাটো করে দেখছেন না, বরঞ্চ অনেক বড় করে দেখছেন বাংলাদেশ ইস্যুকে। তিনি শুরুতে যেমন গত বৃহস্পতিবারের বিধানসভার বক্তব্যে অনেকটা নমনীয় বক্তব্য রেখেছিলেন। তিনি সরাসরি বলেছিলেন যে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে এবং এটি কেন্দ্রের এখতিয়ার। ঠিক আছে, কেন্দ্রের এখতিয়ার, কিন্তু এতটা কড়া কথা তিনি বলেননি। কিন্তু আজ তিনি কড়া কথা বলতে ছাড়লেন না, কড়া কথা বলে ফেললেন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠাতে বললেন। এর অর্থ কি বোঝায়? একটা দেশে কখন শান্তিরক্ষী বাহিনী আসে আপনারা খেয়াল করলে, সারা পৃথিবীর চিত্র খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন। আমি খানিক আগে যেটি বলছিলাম যে আফ্রিকার দেশে দেশে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন কাজ করে, কিংবা দক্ষিণ আমেরিকার দেশে শান্তিরক্ষী মিশন কাজ করে। বাংলাদেশ কি সেই পরিস্থিতিতে নেমে গেল? আলোচনা যেহেতু হচ্ছে, বাইরে যেহেতু আলোচনা হচ্ছে, দেশের মানুষও কিন্তু শঙ্কিত। দেশের মানুষ কথা বলতে পারে না, ভয় পায় যে কখন কোথায় কি বলবো, কি হবে। যার দরুন আজকে আমরা, দেশের মানুষ শুধু নয়, দেশের গণমাধ্যমগুলো এক প্রকার বিকল হয়ে গেছে। কারণ আমরা গণমাধ্যমের ওপরে আঘাত আসতে দেখেছি। বাংলাদেশের শীর্ষ বড় বড় গণমাধ্যম যারা এই যে জুলাই বিদ্রোহের পক্ষের, জুলাই বিদ্রোহ বা লাল বিদ্রোহ যেটির পক্ষের, তাদের উপরে হামলা হয়েছে। তাহলে বাংলাদেশে আজকে কোথায় নিরাপত্তা, কোথায় শান্তি? তো কাজেই শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠাতে বলেছেন। এটি আমার কাছে মনে হয় যে যথার্থই। আসুক শান্তিরক্ষী মিশন, এসে দেখুক এবং নিরাপত্তা নিশ্চিত করুক। কারণ বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটি সব কথার শেষ কথা। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনীকে আহ্বান জানাবো যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আমি গতকালকের একটি বক্তব্যে একটি পত্রিকার প্রতিবেদনের আলোকে বলেছিলাম, সেনাবাহিনী আড়ালেই থাকতে চায়, তারা ক্ষমতা নিতে চায় না। আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এও বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা নিন। কারণ এভাবে একটি দেশ চলতে পারে না, এভাবে একটি মেরুদণ্ডহীন দেশ চলতে পারে না। তাও আমাদের জানমালের নিরাপত্তা, আমাদের শৃঙ্খলা দিন। বাংলাদেশ ভেঙে একটা হিন্দু রাষ্ট্র গঠন করবেই ভারত। তারা সম্ভবত এই এজেন্ডা নিয়েছে যে কোনো মূল্যে। এটি বলতে আমরা বাধ্য হচ্ছি। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের যেসব বক্তব্য, বিবৃতি এবং কর্মকাণ্ড, ভারতের বিভিন্ন গণমাধ্যমের যে অপপ্রচার, প্রোপাগান্ডা, তাতে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জটি আসলে কী জন্য? তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য নাকি বাংলাদেশে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার জন্য? খুবই তাৎপর্যপূর্ণ দুটি প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় শীতকালীন অধিবেশনে যে মন্তব্যটি করলেন তা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। তিনি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদেরকে বাংলাদেশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। মানে হিন্দু মুসলিম দাঙ্গা চলছে, হিন্দুদের কুচকাটা করা হচ্ছে, হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে। বিষয়টি হচ্ছে যে বিজেপি নেওয়া হয় বাংলাদেশে হিন্দুদেরকে ব্যবহার করে তার অভ্যন্তরীণ রাজনীতি পোক্ত করতে চাইছে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বিজেপির বিরোধিতা করলেন, কিন্তু আজ তিনি যে ভয়ঙ্কর আহ্বানটি জানালেন জাতিসংঘের প্রতি, সেটি অবশ্যই সিগনিফিক্যান্ট। সেখানে তিনি বলছেন যে
বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে আর সহ্য করা হবে না। যদি বাংলাদেশে ভারতীয় আক্রান্ত হন তবে আমরা সহ্য করব না, এবং আমাদের পরিবার সম্পত্তি প্রিয় মানুষেরা বাংলাদেশে রয়েছেন। ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই ইত্যাদিতে বলে তিনি বলছেন, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন যে শান্তিরক্ষা মিশনের সদস্যদের বাংলাদেশে পাঠাতে। স্রেফ দুটি বিষয়, তারা আওয়ামী লীগের পতন সহ্য করতে পারেনি, আর দ্বিতীয়ত হচ্ছে তারা হিন্দু কার্ড খেলতে চায় অভ্যন্তরীণ রাজনীতি, এবং সেই কার্ডটি বাংলাদেশে ব্যবহার করতে চায়, বাংলাদেশের হিন্দুদেরকে বিপদে ফেলতে চায়। আমি অবশ্যই প্রথমত বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন, আমাদের প্রতিবেশী, আমাদের সহচারী, আমাদের বন্ধু, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা আপনারা একটু খেয়াল করুন তো, যখন আওয়ামী লীগের সময় বিশ্বজিৎ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে প্রকাশ্যে, তখন কি ভারত এই ধরনের হিন্দু নির্যাতনের প্রোপাগান্ডা তুলেছিল? যখন 2014 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খান টিপু সুলতান, স্বপন ভট্টাচার্য বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলেন, এবং তিনি টিপু সুলতানকে ভোট না দেওয়ার জন্য মনিরামপুরের প্রতিটি ঘর বাড়িতে নির্যাতন চালালেন, তার বাহিনীকে লেলিয়ে দিলেন, হিন্দু মেয়েদেরকে রেপ করা হলো। তখন কি ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে এই রব তুলেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় যখন আওয়ামী লীগের দু গ্রুপের দ্বন্দ্বের ক্রসফায়ারের শিকার হলেন রসরাজ, ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছেন তিনি, এরকম অভিযোগে তাকে আটক করা হলো, এবং এই ধরনের ঘটনা আরও বিভিন্ন জায়গায়। এবং সর্বশেষ ফরিদপুরে মন্দিরে আগুন দেয়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন কারণে। ভারতকে এইসব জায়গায় প্রশ্ন তুলেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে? তোলেনি। এদিক থেকে মেলানো যায় যে এর আগে থেকে বলে আসছে, অনেক আগে থেকে, যে আওয়ামী লীগকে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, বিশেষ করে বিজেপি, যদিও ভারতের বুদ্ধিজীবীরা বলছেন যে এটি বিজেপি ঠিক হচ্ছে না। কিন্তু এখন আমার মমতা বন্দ্যোপাধ্যায়রা, শশী থারুররা তারা একসাথে হয়েছেন, দুদিন আগেও তারা বিরোধিতা করেছেন, তারা বলেছেন এটি বাংলাদেশের ব্যাপার, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষেরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছেন যে শান্তিরক্ষা মিশনের সদস্যদের পাঠাতে হবে। অর্থাৎ এতটাই বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা চলছে। ভারতের মিডিয়াতে যে গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে অনবরত প্রোপাগান্ডা চলছে, বাংলাদেশে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে, বাংলাদেশের সেনাবাহিনী হিন্দুদের উপরে নির্বিচারে আক্রমণ চালাচ্ছে, এর কোনো সত্যতা পাওয়া গেছে? গণহত্যা, সেনাবাহিনীর আক্রমণ, সেখানে নির্যাতন? আমি অন্য কারোর কাছে প্রশ্ন রাখতে চাই না, আমাদের হিন্দু ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জন্যই যে আপনাদের দায়িত্ব, এ দেশ সবার, আমাদের ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য আপনাদের কণ্ঠটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমরা কেউ বুঝতে পারছি না যে ভারত এদেশের হিন্দুদের নিয়ে কতটা খেলছে। বাংলাদেশ কখনো ভাগ হবে না, হিন্দু রাষ্ট্র কায়েম কখনোই হবে না, এটুকু চোখ বন্ধ করে দিয়ে বলা যায়। এগুলো বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। তারা চট্টগ্রাম বা রংপুর অঞ্চল ইস্কনের অধ্যুষিত এলাকাগুলোতে জমি জমা কিনছে, এরকম আমরা খবর পেয়েছি। তারা সেখানে হিন্দু রাষ্ট্র কায়েম করবে, তাদের সুদূর প্রসারী লক্ষ্য রয়েছে। কিন্তু এদেশে হিন্দুরা কতটুকু ভালো থাকবে এগুলোর মধ্য দিয়ে? আদৌ সম্ভব এই সময়ে এসে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা, হিন্দু আর মুসলিম রাষ্ট্রে ভাগ করা সম্ভব? কখনো সম্ভব না। তারপরেও ভারত সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের শিকার হবে এদেশের হিন্দুরা। বারবার বলছি, কেন তারা এই বিষয়টি বুঝতে পারছেন না। এবং আরও একটি কথা উল্লেখ করতে চাই, আমাদের সরকারের যে ধরনের জবাব দেওয়া দরকার, যে ধরনের প্রতিক্রিয়া কিংবা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, ভারতের এমন সব ভয়ঙ্কর সব উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমাদের সরকার সম্ভবত সেই পথে এগোতে পারছে না।